প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে মথুরানাথ পাবলিক স্কুলের ষষ্ঠ শ্রেণীর সকল ছাত্রদেরকে স্বাগত। আমি প্রথমে আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন, সহকারী শিক্ষক, মথুরানাথ পাবলিক স্কুল, বরিশাল। তোমরা তোমাদের মোবাইলের মাধ্যমে দেখতে পাচ্ছ যে আজকের ক্লাসটা আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে আলোচনা করি। এখন আমরা ভূগোলকের যে ছবি দেখি, সেই ছবিতে বিভিন্ন রাষ্ট্রের ছবিগুলো দেখা যাচ্ছে, যেটা আমরা সহজেই বুঝতে পারি। আর এর মধ্যে যে লাল রং দ্বারা চিহ্নিত করা, সেটার একটা ছবি দেখা যাচ্ছে। আচ্ছা, সেই ছবিটা দেখলে আমাদের মনে পড়ে কোন দেশের কথা? নিশ্চয়ই সবাই বলবে কি যে এটি বাংলাদেশ। তাহলে এই বিশ্বের মানচিত্রের মধ্যে আমরা খুঁজে পেলাম একটি দেশ যা লাল রং দ্বারা আঁকা, সে দেশটা হচ্ছে বাংলাদেশ। তাহলে বাংলাদেশ তাহলে কি একটা রাষ্ট্র? তাহলে আমরা আজকে আলোচনা করব রাষ্ট্র নিয়ে, রাষ্ট্রের ধারণা নিয়ে, যে কিভাবে রাষ্ট্র গঠিত হয়, রাষ্ট্রের কি কি বিষয়, কি কি উপাদান, এসব বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে এই আলোচনার পরে শিক্ষার্থী বন্ধুরা আজকে যেই ধারণাগুলো লাভ করতে পারবে তা হচ্ছে যে রাষ্ট্রের ধারণা তুমি ব্যাখ্যা করতে পারবে, রাষ্ট্রের উপাদানগুলোর নাম বলতে পারবে, রাষ্ট্রের উপাদানগুলো ব্যাখ্যা করতে পারবে। এর পাঠ শেষেই আমরা সেই যোগ্যতাগুলো অর্জন করব। এখন দেখো তো ছবিতে যে একটা মনোগ্রাম দেওয়া আছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, আর সেখানে সালাম দেওয়া অবস্থায় আছে। এরপরে পাশে আর একটা ছবি আছে, দেখো জাতীয় পতাকা, নিচে আছে অনেক মানুষ, বিভিন্ন রঙের, বিভিন্ন অনুষ্ঠানের এই ছবিগুলো আমরা দেখতে পাই। তাহলে আমরা যদি এই ছবিগুলো নিয়ে একটু চিন্তা করি, তাহলে দেখব কি যে আমাদের দেশের বিভিন্ন সময় বিভিন্নভাবে এইগুলো আছে। যে যিনি সালাম দিচ্ছেন তিনি হচ্ছেন আমাদের দেশের, সেখানে বোঝাচ্ছে কি সরকার। জাতীয় পতাকা, তার পাশে যে মানচিত্রটা আঁকা আছে সেটা হলো দেশ। আর যে দেশটাকে নিয়ে আমরা গর্ববোধ করি, আমরা পরিচিত এবং পরিচিতি লাভ করি, সেই দেশ বাংলাদেশ। আর পাশে যে অনেক মানুষ, এটা কি মানুষের একটা বিভিন্নভাবে বিভিন্ন মানুষ বসবাস করে, সেটা তাদের সমাজ। এরপরের ছবিতে আমরা যে দেখতে পাই বিভিন্ন অনুষ্ঠান, সেটা কেউ আছে টুপি পরা, কেউ গলায় মালা, বা কেউ আবার পূজা অনুষ্ঠানে। তাহলে এটা কি বিভিন্ন ধর্মের বিভিন্ন জাতি। তাহলে আমাদের এই সাধারণত রাষ্ট্র বলতে আমরা সরকার, দেশ, সমাজ এবং জাতিকেই আমরা বুঝতে পারি। এরপরে দেখো যে রাষ্ট্র, রাষ্ট্রের ভিতরে কি থাকবে? যে রাষ্ট্রের মধ্যে আমাদের থাকতে হবে কি জনগণ। জনগণ না থাকলে সেখানে কি রাষ্ট্র হবে? এরপরে থাকতে হবে কি একটা নির্দিষ্ট জায়গায়, যে মানচিত্র দেওয়া আছে আমাদের, সেই মানচিত্র তো নির্দিষ্ট এলাকা নিয়ে। এরপরে রাষ্ট্রের নিজস্ব সার্বভৌম ক্ষমতা থাকতে হবে। তারপরে রাষ্ট্র পরিচালনার জন্য নির্বাচিত যে প্রতিনিধি থাকবেন জনগণের,
সেইটা হচ্ছে সরকার। তাহলে আমাদের এই ভূখণ্ডে আছে নির্দিষ্ট জনসংখ্যা আছে, আমাদের সার্বভৌমত্ব আছে, এই সার্বভৌম ক্ষমতার অধিকারী এবং আমাদের নির্দিষ্ট সার্বভৌমত্বের পরে জনগণ দ্বারা নির্বাচিত আমাদের সরকার রয়েছে। তাহলে বাংলাদেশটা কি একটা রাষ্ট্র। তাহলে এই যে চারটা বিষয় আমরা বললাম, নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি, সার্বভৌমত্ব এবং সরকার, এই চারটা বিষয়কে তাহলে আমরা কি বলবো, যে একটা রাষ্ট্র গঠন করতে হলে এই চারটা বিষয় আমাদের অবশ্যই থাকতে হবে। এই চারটা বিষয়কে আমরা কি বলবো, এটাকে বলবো আমরা রাষ্ট্রের উপাদান। রাষ্ট্রের উপাদান কয়টা? চারটি। যে চারটি উপাদান হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি, সার্বভৌমত্ব এবং সরকার। এ সব আমাদের দেশে বিদ্যমান। তাহলে কি বাংলাদেশটা একটা রাষ্ট্র? কারণ যদি প্রশ্ন করি কেন, যে এটা তো আমাদের নির্দিষ্ট ভূখণ্ড আছে, আমাদের এই যে রাষ্ট্রের জনগণ আছে, এরপরে সার্বভৌম ক্ষমতার অধিকারী আমরা, আর আমাদের কি আছে, নির্দিষ্ট সরকার আছে। তাহলে প্রথম উপাদান হলো আমাদের জনসমষ্টি, যে জনগণ আছে। জনগণ যেমন কতজন থাকতে হবে সেটার কোনো নির্দিষ্ট মাপকাঠি নাই। যেমন বাংলাদেশের জনগণ ধরো কত, 16 কোটি। চীনের রাষ্ট্রে দেখো, চীনের জনগণ কত, প্রায় 150 কোটি। তাহলে জনগণ যে কতজন হতে হবে তা নয়, যে রাষ্ট্রের প্রথম উপাদান হচ্ছে জনসমষ্টি, জনগণ থাকতে হবে। বেশ, জনগণ ছাড়া তাহলে কি রাষ্ট্র গঠন করা যায় না, রাষ্ট্র গঠিত হয় না। যেখানে মানুষ নাই সেখানে কে হবে সরকার, কারা পরিচালনা করবে? তাহলে রাষ্ট্রের প্রধান এবং প্রথম প্রাণ হচ্ছে জনগণ। জনগণ না থাকলে সেখানে কোনো মূল্য নেই, সেটা রাষ্ট্র হয় না। তাহলে জনগণ হচ্ছে রাষ্ট্রের একেবারে প্রধান একটি উপাদান। আচ্ছা, এখন আমরা ছবিতে দেখি, এই যে দেখো চায়না, এখানে জনগণ অনেক, রাষ্ট্রটা অনেক বড়, জনগণ প্রায় সেখানে 150 কোটি। আর সান মেরিনোতে ওই যে দেখো একটা রাষ্ট্র, সেখানে তো জনগণ কম, কত, মাত্র 12,500। তাহলে সুনির্দিষ্ট যে এই কয়জন থাকতে হবে এটা রাষ্ট্রের জন্য কোনো কথা নয়, বা ধরাবাঁধা কোনো নিয়ম নেই। মূল কথা হচ্ছে যে রাষ্ট্রের জনগণ থাকতে হবে। তাই রাষ্ট্রের উপাদানের মধ্যে আমরা প্রথম যে জনসমষ্টি সেটা আমরা বুঝতে পেরেছি। এরপরের উপাদানটা হচ্ছে যে চারটার মধ্যে দ্বিতীয় উপাদান কোনটা সেটা কি বুঝতে পারো? ছবি দেখলে কি মনে পড়ে যেটা কি? আমাদের দেশের ছবিটা আমরা দেখি, মানচিত্রটার দিকে তাকাই, যে আমাদের দেশের সীমানা দেওয়া আছে, যে আমাদের দেশটা কোন কোন এলাকা নিয়ে। তাহলে কি নির্দিষ্ট করা আছে, নির্দিষ্ট একটা ভূখণ্ড আছে আমাদের। রাষ্ট্রের জন্য একটা অত্যাবশ্যকীয় উপাদান যেটা হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড থাকতে হবে। তাহলে আমাদেরও তো নির্দিষ্ট ভূখণ্ড আছে। তাহলে কি বাংলাদেশ এই নির্দিষ্ট ভূখণ্ড আছে, জনগণ আছে, এই রাষ্ট্রের দ্বিতীয় উপাদান তাহলে আমাদের দেশে বিদ্যমান। তাহলে বাংলাদেশটা কি একটা রাষ্ট্র। আচ্ছা, আমরা এখন ছবিতে দেখি যে ওই যে নৌকায় কিছু লোকজন আছে, যারা হলো যাযাবর। আজকে নৌকায় এখানে আছে, আগামী দিন অন্যত্র চলে যায়। এদের কি কোনো রাষ্ট্র আছে? নাই। আর যদি নির্দিষ্ট ভূখণ্ড না থাকে তাহলে সেটা কি রাষ্ট্র হবে? হবে না। এই ভূখণ্ডের মধ্যে তোমার জল আছে, স্থলভাগ আছে, আর জল, স্থল আর উপরিভাগ এই সব মিলিয়ে হচ্ছে ভূখণ্ড। এখন ভূখণ্ড কোনো রাষ্ট্রের ছোট, কোনো রাষ্ট্রের বড়, কিন্তু ভূখণ্ড ছাড়া কোনো রাষ্ট্র হবে না। তাহলে রাষ্ট্রের অত্যাবশ্যকীয় উপাদান হচ্ছে ভূখণ্ড।
আচ্ছা, এরপরে আমরা আসি আর একটা হচ্ছে কি, রাষ্ট্রে একটা সরকার থাকতে হবে। জনগণ আছি আমরা 16 কোটি, যদি 16 কোটি জনগণকে নেতৃত্ব দিয়ে পরিচালনা করার মতো যদি কোনো নেতৃত্বযোগ্য নির্বাচিত নেতৃত্ব না থাকে, তাহলে তো রাষ্ট্র সুষ্ঠুভাবে পরিচালিত হবে না। এজন্য রাষ্ট্রের অত্যাবশ্যকীয় তৃতীয় উপাদান হচ্ছে সরকার, যে সরকার রাষ্ট্রকে পরিচালিত করবে। এজন্য রাষ্ট্রকে পরিচালনা করার জন্য যে রাষ্ট্র গঠনের যে তৃতীয় একটা উপাদান, সেই উপাদানটা হচ্ছে সরকার। সরকার জনগণ দ্বারা নির্বাচিত, জনগণের প্রতিনিধিত্ব করে এবং জনগণকে সকল দিক থেকে রাষ্ট্রকে সার্বভৌমত্ব রক্ষা করে, রাষ্ট্রের জনগণের প্রতিনিধিত্ব করে। জনগণ যাতে দেশের সুখ শান্তি এবং সমৃদ্ধির পথে এগিয়ে চলতে পারে, এসব দায়িত্বগুলো পালন করে সরকার। তাহলে সরকারের প্রতি আবার জনগণের কি দায়িত্ব রয়েছে, যে জনগণ কি করবে, সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করতে হবে। সরকারের প্রতি যদি জনগণ আনুগত্য প্রকাশ না করে, তাহলে সেটা রাষ্ট্রদ্রোহিতার সামিল হয়। যেহেতু আমরা রাষ্ট্রের নাগরিক, আর নাগরিক হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে এই রাষ্ট্রের সুখ শান্তি এবং সমৃদ্ধির সাথে বসবাস করা। অতএব আমরা কি করব, যে রাষ্ট্রের আনুগত্য প্রকাশ করব। এরপরে রাষ্ট্রের আর একটা উপাদান বাকি রয়ে গেল, তিনটে আলোচনা করলাম আমরা। চতুর্থ উপাদান হচ্ছে সার্বভৌমত্ব, যে আমার সর্বময় ক্ষমতা যদি না থাকে, তাহলে আমি কি করতে পারবো না, টিকে থাকতে পারবো না। অন্যে আমার উপরে আক্রমণ করে আমাকে তোমার হেয় করতে পারে, ক্ষতিগ্রস্ত করতে পারে, যার জন্য বহিঃশত্রুর আক্রমণ থেকে এবং দেশের মধ্যে যদি কেউ দেশকে বা দেশের অস্তিত্বশীলতা তৈরি করে অন্যায় অরাজকতা করে, তাহলে আমার সেই ক্ষমতা প্রয়োগ করে আমি সেটাকে কি যেন নিয়ন্ত্রণে আনতে পারবো। এই সার্বভৌম ক্ষমতা অধিকারী হতে হবে একটা রাষ্ট্রের, আর সেই অধিকারটা হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ অধিকার এবং ক্ষমতা, যে অধিকারের বলেই কি করে রাষ্ট্র নিজে মাথা উঁচু করে দাঁড়ায় এবং টিকে থাকে। তাহলে রাষ্ট্রের সর্বশেষ এবং চতুর্থ উপাদানটা হচ্ছে সার্বভৌমত্ব। এই সার্বভৌমত্ব অধিকার রাষ্ট্র কি করে, নিজেকে টিকিয়ে রাখে এবং নিজে দেশের সকল ক্ষেত্রে এই সার্বভৌমত্ব প্রয়োগ করে নিজ রাষ্ট্র অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ এবং বহিঃ বিশ্বে তাদের নিজের পরিস্থিতিটাকে সে প্রকাশ করে। তাহলে রাষ্ট্রের যে সার্বভৌমত্ব ক্ষমতা, এই ক্ষমতা দ্বারা রাষ্ট্র কিভাবে কাজ করে, আইন দ্বারা সেটাকে পালন করতে মানুষকে বাধ্য করতে পারে। এবং রাষ্ট্রের যে সরকার বিভিন্ন নির্দেশ দিয়ে সেগুলোকে পালন করতে মানুষকে পারে। আবার রাষ্ট্র জনগণের মধ্য থেকে নির্বাচিত প্রতিনিধি তৈরি করে রাষ্ট্র পরিচালনা করে। এই সার্বভৌম ক্ষমতা প্রয়োগের মাধ্যমে রাষ্ট্র এই কাজগুলো করে থাকে। তাহলে সার্বভৌম ক্ষমতার মূল অধিকারী কারা? সার্বভৌম ক্ষমতার মূল অধিকারী হচ্ছে জনগণ। জনগণ সরকার নির্বাচিত করে, আর সেই নির্বাচিত সরকার সার্বভৌমত্ব প্রয়োগ করে। সার্বভৌমত্ব প্রয়োগের নিয়ন্ত্রণের মূল চাবিকাঠি হচ্ছে জনগণের হাতে। অতএব জনগণ হচ্ছে সকল ক্ষমতার উৎস। আর রাষ্ট্রের এই সার্বভৌম ক্ষমতা আছে বলেই রাষ্ট্র অন্য রাষ্ট্র থেকে কি করে, নিজেকে নিয়ন্ত্রণ করে, নিজেকে পরিচালিত করে, আর অন্যের নিয়ন্ত্রণ থেকে মুক্ত থাকে। যেমন আমরা আমাদের দেশকে, বাহিরের একটা দেশ কোনো কথা বললেই সেটা আমরা যে মানতে বাধ্য সেটা নয়, যেহেতু আমরা সার্বভৌম ক্ষমতার অধিকারী। আচ্ছা, এখন ছবিতে একটু তোমরা লক্ষ্য করো যে এরা কি কোনো রাষ্ট্রের অধিবাসী? এই যে ছবিতে দেখা যাচ্ছে জোলাহাতে সামনে মনে হয় কতগুলো নৌকা। তোমাদের কি মনে হয়
মনে হয় যাযাবর। যাযাবরের কি কোনো রাষ্ট্র আছে? নাই। রাষ্ট্রের উপাদান কয়টা সেটা কি জানা আছে? হ্যাঁ, আমরা ইতিপূর্বে জেনেছি যে রাষ্ট্রের উপাদান কয়টি? 4টি। আজকের মতো আমাদের ক্লাসে যারা অংশগ্রহণ করেছে সকলকে ধন্যবাদ দিতে হয়। আর সবাই মনে রাখবে যে রাষ্ট্র গঠনের জন্য যে উপাদানগুলো, কয়টি উপাদান, আর সেই ছবিতে যে দেওয়া আছে এর মধ্যে কোনটি প্রযোজ্য, রাষ্ট্র গঠনের জন্য কোন উপাদানটি চিত্রে প্রয়োজন আমরা দেখব, যেটা কি সার্বভৌমত্ব। যে সার্বভৌম ক্ষমতা যদি না থাকে, সব জায়গায় আমার ক্ষমতা যদি আমি প্রয়োগ করতে না পারি, তাহলে আমাকে তো কেউ মানবে না, আমি তাহলে রাষ্ট্র পরিচালনা করতে পারবো না, এলোমেলো হয়ে যাবে, বিশৃঙ্খলা হয়ে যাবে। অতএব সার্বভৌমত্ব হচ্ছে রাষ্ট্রের একটি অত্যাবশ্যকীয় এবং শ্রেষ্ঠ উপাদান, যা বাহিরের থেকে আমি নিয়ন্ত্রণ, বাহিরের থেকে আমি বেঁচে থাকি, আমাকে আমি ভিতরে এবং বাহিরে সব দিকে নিয়ন্ত্রণ করে থাকি। আচ্ছা, এখন দেখো ছবিতে কিছু একটা রাষ্ট্রের পতাকা দেওয়া আছে, আর এখানে আরেকটা পথে একটা রাষ্ট্রের পতাকা, পথে একটা রাষ্ট্রের পতাকা, গতে আরেকটা রাষ্ট্রের ছবি দেওয়া আছে, পরে আরেকটা রাষ্ট্রের ছবি দেওয়া আছে। এখানে পর এই পতাকাটা দেখলে আমরা মনে করবো কোন? আচ্ছা, ভ্যাটিকান সিটি আর চায়না, এখানে আছে বাংলাদেশ, পাশেরটা আমাদের পাশের রাষ্ট্র। দেখলে তোমরা পতাকাটা দেখলেই মনে করবে পাশের রাষ্ট্র কোনটা? ভারত। এখন এর মধ্যে আয়তনে সবচেয়ে বড় কোন দুটি রাষ্ট্র? ভারত অনেক বড়। এরপরে পিছনে আমি আলোচনা করেছি যে 150 কোটি মানুষ নিয়ে হচ্ছে চীন, তাহলে চীনও অনেক বড়। তাহলে সঠিক উত্তর হবে কি? খ এবং ঘ, এই দুইটা রাষ্ট্র হচ্ছে সবচেয়ে বড়। তাহলে আমরা রাষ্ট্রের বিভিন্ন বিষয় নিয়ে, উপাদানগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। আশা করি সকল শিক্ষার্থীরা বিষয়গুলো বুঝতে পেরেছো। তাহলে তোমরা তোমাদের খাতা নিয়ে আজকে যে বাড়ির কাজটা দেব সেটা তোমরা লিপিবদ্ধ করে রাখো, এবং সেই কাজটা করে রাখবে। পরবর্তীতে নিয়মিত ক্লাসে আমরা সেই কাজটাকে দেখে নেব। এখন লিখে নাও, রাষ্ট্র গঠনের উপাদানগুলোর আলোকে সমাজ গঠনের উপাদানগুলো লিপিবদ্ধ করো। রাষ্ট্রের এটা লিখে নাও, আর